যার বাংলা অর্থ করতে দাঁড়ায় হচ্ছে ন্যায় সভা, আর ইংরেজিতে বলা হয় জাস্টিস। ন্যায় বিচারের দাবিতে সভা হবে আগামী 20 তারিখ কলকাতার বুকে। এই সভায় নিশ্চিতভাবে যেরকম ছাত্র যুব নেতৃত্ব থাকবে, পাশাপাশি আমরা আমন্ত্রণ জানিয়েছি ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্বদের। নিশ্চিতভাবে এই পথসভার মধ্যে দিয়ে আমাদের মাইকের আওয়াজ যতদূর পৌঁছচ্ছে, আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারা সবাই দিকে চলুন। কারণ নিশ্চিতভাবে এটা আমরা বলতেই পারি, আমাদের রাজ্যের যারা মিডিয়া তাই সভা তারা দেখাবে না, তারা সভা দেখাতে চাইবে না। যদিও দেখেন কোন বড় বড় এক্সক্লুসিভ মিডিয়ার খবরের পরে কোন একটা জায়গায় 2 মিনিটের একটা ছোট্ট নিউজ যে আজকে বাম ছাত্র যুবকদের ডাকে কলকাতার সমাবেশ, কিন্তু 10,000 5,000 লোককে নিয়ে নবান্ন অভিযান করলেও 1 মাস ধরে তার আগে এবং 1 মাস ধরে তারপরে যেভাবে আমাদের রাজ্যের চতুর্থ স্তম্ভ গণতন্ত্র বা তার নাম মিডিয়া, তারা যেভাবে ফোকাস করে, যখন ওই লাখ লাখ ছাত্র যুব 20 তারিখে সভা করবে, তার 1 ইঞ্চি দেখানোর জায়গা আমাদের রাজ্যের চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের তার মিডিয়ার হবে না। এই জন্যই আপনাদের কাছে অনুরোধ, আপনারা চলুন, আপনারা উত্তাপটা নিয়ে আসুন কলকাতার বুকে। আগামী দিনের বাম ছাত্র যুবরা যারা আমাদের রাজ্যের কান্ডারি, আমাদের রাজ্যের ভবিষ্যৎ, কারণ আমরা জানি আমাদের সমাজের ভবিষ্যৎ হচ্ছে ছাত্র যুবরা। যে ছাত্র সে ভবিষ্যতে বিভিন্ন পেশার মধ্যে দিয়ে সমাজের প্রতিটা ক্ষেত্রটাকে উৎকর্ষ জায়গায় তৈরি করে। এই উৎকর্ষ মানে আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় ব লেখা উৎকর্ষ না, সে এখন নির্দিষ্ট পর্যায়ে এগিয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন, আমাদের আগে বক্তারা বলছিল যে উৎকর্ষ বর্তমানে উৎকর্ষ বাংলার কথা বলে লোগো দেওয়ার নাম করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে ভুয়ো নিয়োগপত্র দিচ্ছে। তাতে আমাদের ডিওয়াইএফআই এসএফআই একটু আশ্চর্য হওয়ার বিষয় নেই। কেন আশ্চর্য হওয়ার বিষয় নেই? কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ইনার পুরো দিনের যদি আপনি ইতিহাস ঘেটে দেখেন, ইনি হচ্ছে প্রথম ডক্টরেট ছিলেন, পিএইচডি করা লোক ছিলেন। পরবর্তীতে জানা গেল ইনি পিএইচডি করেছেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে। তখন সংসদের টিম যে খবর নিয়ে জানা গেল যে আমাদের পৃথিবীতে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি বলে কোনো বিশ্ববিদ্যালয় নেই, তারপর থেকে উনি আর ডক্টরেট মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন না, তিনি এখন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন। মানে যার রাজনৈতিক দেশের পথ চলা শুরু হয়েছে ভুয়ো ডিগ্রি দিয়ে, সে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের আমাদের রাজ্যের বেকার যুবকদেরকে ভুয়ো চাকরি দেবে, এর কোনো বড় আশ্চর্যের ঘটনা হতে পারে না। বড় আশ্চর্যের ঘটনা হতে পারত এটাই, আমাদের রাজ্যের সরকার, যে সরকার কয়েকদিন আগেও কলকাতায় অবস্থানরত চাকরি প্রার্থীদের কাছে গিয়ে নিজেদের প্রতিনিধিত্ব বানিয়ে তাদের কাছে একজনের করজোরে তাদের অবস্থান তুলতে অনুরোধ করেছিলেন এবং বলেছিলেন আপনারা অবস্থান তুলে দিলে আমাদের রাজ্যের আগামী কয়েকদিনের মধ্যে সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া চালু হবে। আর যদি আমাদের রাজ্যে যদি নিয়োগ প্রক্রিয়া চালু হতো, আমরা ডিওয়াইএফআই, আমরা এসএফআই আশ্চর্য হতাম। আমাদের রাজ্যে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী 2011 সালের আগে যা তিনি ঘটিয়ে ফেলেছে, 80% হয়ে যাওয়া আমাদের রাজ্যের মধ্যে বেকার যুবকদের আগামী দিনে রাজ্যের একটা ভবিষ্যৎ নির্ণয় করা সিন্দুরের ন্যানো কারখানা 80% হয়ে যাওয়ার পরে কঠিনের শেষ ফেলে উঠে তিনি কবরে ঢুকিয়েছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী। আর আমরা যখন বামপন্থীরা তৎকালীন আমরা বলবার চেষ্টা করেছিলাম, তৎকালীন রাজ্যের বামপন্থী ফ্রন্টের সরকার, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বারংবার এক প্রকার করজোরে বলেছিলেন আসুন একবার টেবিলে বসুন, আলোচনায় বসুন, আমাদের রাজ্যের আগামী বেকার ছাত্র যুব যারা প্রত্যেক দিন এত পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎ নির্ণয় করবার জন্য আমাদের রাজ্যে বড় কারখানা, বড় শিল্প করবার দরকার। কারণ তিনি মনে করতেন বড় শিল্প হলেই তার সঙ্গে অনুসারী ছোট শিল্প, তারপর মাঝারি শিল্প গড়ে ওঠে এবং তারপরে গ্রামে গ্রামে মানুষ স্বয়ংবর জায়গা তৈরি করতে পারে। তো আমরা দেখলাম শুধুমাত্র মানুষকে ভুল বুঝিয়ে, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে আমাদের রাজ্যের বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হলো।
আজকে 18ই সেপ্টেম্বর। আপনাদের প্রথমেই সবার কাছে বলবো, প্রত্যেকের কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড ফোনে উইকিপিডিয়াতে যদি গিয়ে দেখেন, গুগলে সার্চ করেন হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স ডে অফ 18 সেপ্টেম্বর, আজকের দিনের গুরুত্ব কি আপনি দেখবেন। আজকের দিন হচ্ছে ওয়ার্ল্ড বাম্বু ডে, মানে বিশ্ব বাঁশ দিবস। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে শুরু করে আমাদের রাজ্যের প্রত্যেক দিন বাঁশের উৎসব দিয়ে থাকেন। প্রত্যেক দিন বেকার ছেলে পেলে বাঁশ উৎসব দেন। আর এত বাঁশ দিচ্ছে যে এখন আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের কাছে পুজোর আগে নতুন শিল্প হচ্ছে ঘুগনি বেচা, পুজোর আগে নতুন পকেট খরচ চালানোর জন্য চপ ভাজা, ঝালমুড়ি ভাজা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের বেকার যুবক ছাত্রদের কাছে, তার কাছে নতুন দর্শন হচ্ছে আমাদের রাজ্যে এখন আর নতুন করে কোনো কলকারখানা হওয়ার প্রয়োজন নেই। আপনি 11 সালের পরে অনেক ক্লাবের ফুটো থাকতে দেখেছেন মুখ্যমন্ত্রীকে, তার দলের সাংসদ বিধায়কদের অনেক কিছু করেছেন, অনেক বড় বড় ক্লাবের দুর্গাপূজা তিনি উদ্বোধন করেছেন। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 2011 সালের পর থেকে আজ অব্দি একটা বড় কারখানার ফিতে কাটতে আমরা তাকে দেখিনি। কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী 80% হয়ে যাওয়া কারখানাকে শুধুমাত্র রাজনৈতিক অভিসন্ধির কারণে কবর দিতে পারেন, সে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই রাজ্যের মধ্যে কোনোদিন প্রকৃতপক্ষে বিনিয়োগ সম্ভব না। আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিনিয়োগ আনার নাম করে কখনো সিঙ্গাপুরে গেছেন, কখনো লন্ডনে গেছেন। আর বলেছিলেন কি 11 সালের আগে বলেছিলেন লন্ডন হবে, দীঘা গোয়া হবে। আমাদের বলেছিলেন লন্ডন হবে, তার মানে ভেবেছিলাম কলকাতায় হচ্ছে গঙ্গা আছে, গঙ্গাতে হচ্ছে লন্ডনের টেমসের মতো হবে। কিন্তু আমরা দেখতে পেলাম 2011 সালের পর থেকে আজকে 2022 সাল, কলকাতায় এখন যদি 1 ঘন্টার বৃষ্টি হয় তাহলে নিকাশি ব্যবস্থার এমন অসুবিধা, কলকাতার বাসের মধ্যে জল ঢুকে যায়। এখন তো ফেসবুকে ভাইরাল, আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনের এমন হাল। আমাদের রাজ্যে বেকার ছাত্র যুবক জীবনের চাকরির পরীক্ষা তো দুরন্ত। আমাদের রাজ্যে যারা চাকরি করত, যারা অসংগঠিত সংগঠিত ক্ষেত্রে যারা শ্রমিক ছিল, তাদের আজকে চাকরি অনিশ্চয়তার মুখে। নিশ্চিতভাবে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার দায়িত্ব আমরা ভারতের গণতান্ত্রিক যুব ছেড়ে এসে নিজেদের কাজে করতে। আমরা বলতে চাইছি এই 2018 সালের পঞ্চায়েত নির্বাচন, 2019 সালের লোকসভা নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচন, আমরা বামপন্থীরা বিকল্পের কথা বলবার চেষ্টা করছি। ক্ষমতা আছে এই রাজ্যের বুকে, যারা বিরোধী প্রকৃত দল বলে নিজেদেরকে মনে করেন, যারা রাজ্যের বিরোধী দলের তার জায়গা পেয়েছেন। আমরা বামপন্থীরা শূন্য হতে পারি বিধানসভায়, আমরা বামপন্থীরা লোকসভায় শূন্য হতে পারি, কিন্তু আমরা মনে করি আমাদের যদি আপনারা ইলেকশন ম্যানিফেস্টো বা নির্বাচন ইশতেহার দেখেন বামপন্থীদের 2021 সালে, তাহলে আপনি দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেসের রাজ্যে 18 সালের পঞ্চায়েত নির্বাচন শুধুমাত্র প্রহসনে পরিণত করেছিল। শুধুমাত্র এই রাজ্যের পঞ্চায়েতের নির্বাচনকে প্রহসনে পরিণত করাই নয়, নিজেদের প্রার্থীরাও ভোট দিতে পারেননি এ রাজ্যে 2018 সালের পঞ্চায়েত নির্বাচন। তৃণমূল কংগ্রেস করেন, গিয়ে দেখেছেন ভোট হয়ে গেছে। বেশি দিনের কথা না, কয়েকদিন আগের ঘটনা, 2-3 মাস হবে হয়েছে। পৌরসভা উপনির্বাচন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মেয়ে গিয়ে দেখে নিজের ভোট হয়ে গেছে। আর পঞ্চায়েত, সে পঞ্চায়েত ভোট তো আপনি বুঝতেই পারছেন কি হয়েছে। এই রানাঘাট 2 ব্লক, সারা নদীয়া দেয়া, সারা রাজ্য জুড়ে যেমন পঞ্চায়েত ভোট হয়েছিল। আমরা বামপন্থীরা বিকল্পের কথা বলি এই কারণে আমরা বলছি, আমাদের বুকে সেই ভক্তা আছে। আমরা বলেছিলাম নির্বাচনী ইশতেহারে যে যদি সংযুক্ত মোর্চার সরকার হয় 2021 সালে, তাহলে আমাদের প্রথম ক্যাবিনেট মিটিং এর পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে এ রাজ্যে জনগণের নির্বাচন ছাড়া গায়ে করে টিকে আসা সমস্ত গ্রাম পঞ্চায়েত ভেঙে দিয়ে নতুন করে মানুষের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত তৈরি হবে মানুষের ভোটের দ্বারা। মানুষ ভোট দেবে, ভোট দিয়ে আমাদের রাজ্যের যে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েত মানে সবার নিচে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, মানে পঞ্চায়েত সমিতি, সবার উপর জেলা পরিষদ।
এই তিনটে স্তর, যে স্তর হচ্ছে গ্রামের বিকেন্দ্রীকরণ ক্ষমতার জন্য। আপনাদের মনে থাকার কথা, 1977 সালের 21শে জুন আমাদের রাজ্যের প্রথম বামফ্রন্ট সরকার মহাকরণের অলিন্দে দাঁড়িয়ে জ্যোতি বসু বলেছিলেন যে রাজ্যের মহাকরণ থেকে সারা রাজ্য পরিচালনা হবে না, সারা রাজ্য পরিচালনা হবে প্রত্যেকটা পাড়ার প্রত্যেকটা বুথ থেকে। আর প্রত্যেকটা পাড়ার প্রত্যেকটা বুথ থেকে যখন রাজ্য পরিচালনা হবে তখন তার প্রাথমিক শর্ত হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা। আর ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা সম্ভব যখন এই তিস্তর গ্রাম পঞ্চায়েত। আর আমরা দেখলাম আমাদের রাজ্যে শুধু তিস্তর গ্রাম পঞ্চায়েত না, গ্রাম পঞ্চায়েত চতুর্থ স্তম্ভ তৈরি হলো, তার চেয়ে গ্রাম সংসদ সবার নিচে গ্রামের মানুষকে নিয়ে তার সংগঠিত রূপ, গ্রামের মানুষের অভাব অভিযোগ তার দাবি দাওয়া নিয়ে গ্রাম সংসদ। যদি আপনার কাছে এই গ্রাম সংসদ শব্দটা হয়তো নতুন লাগতে পারে, কারণ 2011 সালের পরবর্তীতে আমাদের রাজ্যের তৃণমূলের জামানায় কোন গ্রাম সংসদের মিটিং, গ্রাম সংসদের সভা এ রাজ্যে তৃণমূল কংগ্রেস হতে দেয়নি। যে তিস্তর গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে সারা রাজ্যের সরকারের পরিকল্পনা মাফিক তার উন্নয়নের কাজ, তার প্রত্যেকটা ভাবে গ্রামে গ্রামে বুথে বুথে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা তৎকালীন বামফ্রন্ট সরকার করেছিল, এই সরকারের আমরা এটা ভুল আমরা এটাও দেখেছি। আমাদের বামপন্থী সরকার আসবার পরে 1977 সালে আসবার পরে হতে পারে আমাদের সঙ্গে রাজনৈতিক মত পার্থক্য ছিল, হতে পারে কংগ্রেস আমাদের বামপন্থীদেরকে খুন করেছে, হতে পারে কংগ্রেসের সঙ্গে আমাদের প্রচুর রক্তাক্ষয়ী আন্দোলন হয়েছে, হতে পারে কখনো নকশালরা আমাদের খুন করেছে। তা আমরা বামপন্থীরা বিকল্পের কথা বলেছিলাম, আর বলেছিলাম বলে এই প্রথম ক্যাবিনেট মিটিং এর পরে আমাদের রাজ্যের সমস্ত রাজবন্দীদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছিল। সেই সময় 1977 সালে 1977 সালে যখন রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়া হলো, এমন কোন ভাববার কারণ নেই, সব সিপিআইএম করিয়েছিল। আপনি যদি দেখেন কংগ্রেস থেকে শুরু করে, বাংলা কংগ্রেস থেকে শুরু করে নকশাল একের পর এক বিরোধী রাজনৈতিক দল তারা জেলে বিনা ভিতরে আটকে ছিল। বামপন্থীদের বুকের ধক ছিল বলে যে নকশাল সিপিএম কে খুন করেছিল, সেই নকশালকেও বিনা শর্তে জেল থেকে বার করবার ব্যবস্থা বামপন্থীরা নিয়েছিল। এই বিকল্পের কথা আমরা বলেছিলাম বলে। আর এই বিকল্পের শুধু এইখানে সীমাবদ্ধ ছিল না, বিকল্প মানে হচ্ছে মানুষের রুজি রুটি বাসস্থান অন্যের যোগান, বিকল্প মানুষের ভালো থাকার ব্যবস্থা। বিকল্পের ব্যবস্থার জন্য বামপন্থীদের হচ্ছে এ রাজ্যে রেশনে 2 টাকা কেজি দরে চাল, এ রাজ্যে রেশনে 2 টাকা কেজি দরে চাল, সরকার দেবে 13 টাকা, তুমি দেবা 2 টাকা, 15 টাকা হচ্ছে চালের দর। 2 টাকা কেজি দরে চাল রেশনে দেওয়া হয়েছিল। তখন সারা দেশে খাদ্য সুরক্ষা আইন লাগু হয়নি, আমাদের রাজ্যে চালু হয়েছিল, সারা ভারতের মডেল হয়েছে। বা আপনারা জানেন বর্তমানে আপনি যে রেশনে বিনামূল্যে চাল পাচ্ছেন, আপনি যে রেশনে বিনামূল্যে গম পাচ্ছেন, আপনি যে রেশনে আটাটা পাচ্ছেন, 2004 সালে এ রাজ্যে তৃণমূলকে সম্ভব যত সম্ভব কম বলা যায়, ততই নিজেদের মুখটাও ভালো রাখা যায়। দাদাকে যত পাথর ফেলবেন নিজের গায়ে দুর্গন্ধ লাগার সম্ভাবনা বেশি। তাই তৃণমূল কংগ্রেসকে বেশি আলোচনা না করাই ভালো। আমরা শুধু বিকল্পের কথাগুলো বলতে চাই। 2004 সাল যে তৃণমূল কংগ্রেস সামান্য 2009 সালে লোকসভা নির্বাচনে কটা 17টা না কটা লোকসভা আসন নিয়ে কেন্দ্রের 9খানা মন্ত্রিত্ব নিয়েছিল। 61টা এমপি ছিল 2004 সালে বামপন্থীদের সারা ভারতে। 61টা এমপি নিয়ে বাইরে থেকে কংগ্রেসের মন্ত্রিত্ব না নিয়ে বাইরে থেকে সমর্থন দেওয়া হয়েছিল প্রথম ইউপিএ সরকারকে। প্রথম ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থনের মধ্যে দিয়ে একটা মাত্র মন্ত্রিত্ব না নিয়ে, মন্ত্রিত্বর লোভ না করে সমর্থনের একটাই শর্ত ছিল, তা হচ্ছে মানুষের মৌলিক দাবি দেওয়া। আর এই মানুষের মৌলিক দাবি দেওয়ার প্রথম শর্ত হচ্ছে খাদ্য সুরক্ষা আইন, যা ভারতে লাগু হয়েছে। খাদ্য সুরক্ষা আইন যা আপনি পান আপনার রেশনে বিনামূল্যে চাল, বিনামূল্যে গম, বিনামূল্যে আটা।
বামপন্থীদের বাইরে থেকে চাপ দেওয়ার ফল একটা মন্ত্রিত্ব না নিয়েও রাইট টু ইনফরমেশন অ্যাক্ট মানে তথ্য জানার অধিকার আইন আপনি আজকে আপনার এলাকায়, আপনার পঞ্চায়েতে, আপনার পাশের পঞ্চায়েতে, আপনার পাশের জেলায়, আপনার পাশের রাজ্যে, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার এখানকার এমএলএ, আপনার এখানকার সাংসদ থেকে দেশের প্রধানমন্ত্রী, কে আর কি ক্ষমতা, কার কি সম্পদ, কার কি শিক্ষাগত যোগ্যতা, কার কি বিষয় যা পাবলিক ডোমেনে আপনি বলতে পারেন, জানানো যায়, তা আপনার জানার অধিকার যারা করে দিয়েছে তার নাম হচ্ছে বামপন্থীরা। ছিল নাকি দেশে 2004 সালের আগে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট? আপনি জানতে পারতেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আয় কত, তার সম্পত্তি কত। যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কোথায় কত সম্পত্তি তা প্রকাশ্যে জানাও যায় না, সেটা আলাদা বিষয়, কিন্তু যতটা সৎভাবে আছে, যদিও ওই 99.99% অসৎ না সৎ বলেছে আমি সেটা মাথায় নেই, অসৎই বলেছিল মনে হয় বা সৎ বলেছিল। এই যে জানবার অধিকার, সে অধিকার আপনারা বামপন্থীদের কাছ থেকে পেয়েছেন। বামপন্থীরা কি করেছিল? রাইট টু এডুকেশন অ্যাক্ট, শিক্ষায় অবৈতনিক ব্যবস্থা, এই ব্যবস্থা সারা দেশে ছিল না, ছিল আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার আসবার পরে আপনার বাড়ির ছেলে মেয়েটা বিনা বেতনে স্কুলে পড়াবার ব্যবস্থা যারা করেছিল তার হচ্ছে বামপন্থীরা। সারা দেশে ছিল না। সারা দেশে প্রথম ইউপিএ সরকার আসবার পর বাইরে থেকে ওই 61 জন এমপি সমর্থন করবার মধ্যে দিয়ে আমাদের দেশে রাইট টু এডুকেশন হয়, শিক্ষা জানবার অধিকার আইন প্রণয়ন হয়েছে। বামপন্থীরা কিছু করেনি। বামপন্থীরা করেছিল, আপনার হয়তো এখন রাগ হতে পারে, কারণ বামপন্থীরা তো এটা ভেবে করেনি যে পাড়ার তৃণমূলের নেতারা এত দুর্নীতি করবে। বামপন্থীরা দেশের আপামর খেটে খাওয়া গরিব মানুষের জন্য করেছিল। তা হচ্ছে মনরেগার কাজ, এনআরজি এর মধ্যে দিয়ে সেই সময় প্রথম বামপন্থীদের প্রস্তাব হচ্ছে 200 দিনের কাজকে এনআরজি এর আওতায় আনতে হবে। বামপন্থীদের প্রস্তাব। তৎকালীন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী বললেন 100 দিনের কাজটা দেশের মধ্যে থাকুক, প্রথমে আমরা এটা শুরু করি, আগামী দিনে আমরা এটাকে 200 দিনে রূপান্তরিত করব। সারা দেশের মধ্যে যারা মানুষ, যারা গরিব মানুষ, যারা সংগঠিত হোক অসংগঠিত হোক, কোন ক্ষেত্রেই কাজের মধ্যে থাকতে পারছে না, যারা তাদের দৈনন্দিন রুজির প্রশ্নে যাদের ক্ষেত্রে সরকারের নির্বিচার ছিল, বামপন্থীরা, বামপন্থীরা তাদের অন্তত দৈনিক কিছু টাকার ব্যবস্থা করে তাকে এনআরজি এর প্রকল্পের আওতায় এনে তার হয়তো মাটি কাটা, তার হয়তো জঙ্গল সাফাইয়ের কাজের ব্যবস্থাটা করে তার হাতে, তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যবস্থা করলো, তার হচ্ছে বামপন্থীরা। হয়তো এলাকার তৃণমূলের নেতাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি দুর্নীতির জায়গা হচ্ছে 100 দিনের কাজ হতে পারে, কিন্তু এর জন্য বামপন্থীরা করে। বামপন্থীরা সারা ভারতের কাছে বিকল্প অর্থনীতির কথা বলেছিল। বামপন্থীরা সারা ভারতের কাছে বিকল্প অর্থনীতি করবার জন্য, ভারতের অর্থনৈতিক পরিকাঠামো করবার জন্য যে প্রস্তাব তৎকালীন আমাদের দেশে প্রধানমন্ত্রী মানে মনমোহন সিং, আপনারা জানেন মনমোহন সিং সারা বিশ্বের অন্যতম বড় অর্থনীতিবিদ, একমাত্র মনমোহন সিং সারা বিশ্বের একমাত্র অর্থনীতিবিদ যিনি জীবিত অবস্থায় যার নামে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে যার নামে পুরস্কার বিতরণ। মনমোহন সিং এর কাছে বিকল্প অর্থনীতির প্রস্তাব দিয়েছিল বামপন্থীরা। আমাদের দেশের মধ্যে বেকার ছাত্র যুবদের, আমাদের দেশের মধ্যে গরিব খেটে খাওয়া মানুষদের ক্ষেত্রে একটা নতুন দিশা তৈরি হয়েছে। আর আমরা দেখলাম 2014 সালে আমাদের দেশের মধ্যে নতুন সরকার তৈরি হলো। আমাদের দেশের মধ্যে এমন একটা সরকার তৈরি হলো যে সরকারের প্রধানমন্ত্রী, যার গতকাল জন্মদিন ছিল, আমার এক বন্ধু সকালে মেসেজ করেছে যে আজকে বিশ্বকর্মা পুজো। আলাম ভালো, বলছে তাহলে বলতো কি ব্যাপার? আলাম কি? বলছে আজকে কিন্তু বিশ্বকর্মার জন্মদিন, আজকে নিষ্কর্মার জন্মদিন। আমি তো বুঝতে পারিনি কি বিষয়, পরে বুঝলাম গতকাল দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন ছিল। আমাদের দেশে অনেক প্রধানমন্ত্রী আসছে, অনেক প্রধানমন্ত্রী গেছে,
কিন্তু এমন কোন প্রধানমন্ত্রী পাবেন না যে প্রধানমন্ত্রী নিজের মার সঙ্গে দেখা করতে যান, সঙ্গে একটা রিপোর্টারের সঙ্গে কোন একটা ক্যামেরাম্যানকে নিয়ে যান তার মায়ের পায়ে হাত দেওয়ার ছবি তোলবার জন্য, তাকে মাকে খাইয়ে দেওয়ার ছবি তোলবার জন্য। আপনি এমন সারা ভারতের 130 কোটি জনগণের মধ্যে এমন কোন ছেলে পাবেন না, হয়তো পারেন দু চারটে কুলাঙ্গার, তার বাইরে এমন কোন ছেলে পাবেন না যার 80 বছরের উপরের বয়সের মাকে ডিমনিটাইজেশনের সময় 500,000 টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার লাইনে দাঁড় করাবেন নিজে ঘরে বসে থেকে। আমাদের দেশের প্রধানমন্ত্রী এটা করেছেন শুধুমাত্র মিডিয়াকে দেখানোর জন্য। আমাদের দেশে ডিমনিটাইজেশন হয়েছে। আমাদের দেশের ডিমনিটাইজেশন হবার আগে কি বলেছিল আমাদের দেশের সরকার? দেশের উগ্রপন্থী, দেশের মাওবাদী, দেশের বিচ্ছিন্নতাবাদী যাদের হাতে 2000 এবং যাদের কাছে 500,000 টাকার নোট আছে, যে নোটের মধ্যে দিয়ে তারা কালোবাজারি করছে, তারা অস্ত্র কিনছে, তাই সন্ত্রাসবাদী উগ্রপন্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, দেশের অর্থনৈতিক পরিকাঠামো গড়বার জন্য দেশের মধ্যে ডিমনিটাইজেশন লাগু করা হলো। হঠাৎ করে রাত্রেবেলা 8টার সময় বলে উঠছে আর আমাদের দেশে 500 আর 1000 টাকার নোট বাতিল হয়ে গেল। আর আমরা দেখলাম বিজেপি যারা করেন পাড়ায় পাড়ায় বুথে বুথে ফেসবুকে লেখা শুরু করে দিল 2000 টাকার নোট আছে। বললেন 2000 টাকার নোটের চিপ আছে, এবার থেকে 2000 টাকার নোট যদি কেউ কোনো জায়গায় সন্ত্রাসবাদীরা লুকিয়ে রাখে, এখন হচ্ছে আরবিআই হচ্ছে তাকে নাকি ডাইরেক্ট স্ক্যান করে ট্র্যাক করে নেবে কোন জায়গায় লুকিয়ে আছে। গত বছর আমাদের ইনাইয়ের সংস্থার তদন্ত অনুযায়ী নতুন যা রিপোর্ট আরবিআই এর মাধ্যমে বেরিয়ে আসছে তা বলা হচ্ছে ডিমনিটাইজেশনের আগের থেকে এই মুহূর্তে ডিমনিটাইজেশনের পরে আমাদের দেশের 40% নতুন করে 1000 টাকা তো নেই, 500 আর 2000 টাকার নোটের কালোবাজারি সবচেয়ে বেশি বেড়েছে এই ডিমনিটাইজেশনের পরে। আর আপনার মনে থাকার দরকার, এই ডিমনিটাইজেশনের সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমাদের দেশে সন্ত্রাসবাদী, আমাদের দেশের বিচ্ছিন্নতাবাদী, আমাদের দেশের মধ্যে যারা উগ্রপন্থী যাদের দেশে মেরুদণ্ড ভেঙে যাবে। আমরা দেখলাম ডিমনিটাইজেশনের ফলে আমাদের দেশের 126 জন মানুষ যারা হচ্ছে টাকা তোলার লাইনে দাঁড়িয়ে প্রাণ হারালেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী 126 জন মানুষের জীবনের দাম দেবেন? 126 জন মানুষের আমাদের দেশের বাসী, সেই 126 জন মানুষের মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তার নাম নরেন্দ্র মোদী। আর আমরা দেখলাম যে 2014 সালের সময় আমাদের দেশে তৎকালীন ইউপিএ 2 সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতি, আমরা ছিলাম না বামপন্থীরা ইউপিএ 2 সরকারে, এরা যে 14 সরকারের তৃণমূল ছিল সেই সময় ইউপিএ 2 সরকারের, ওখানে টাকা খাওয়ার পর ওই সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছিল। কমনওয়েলথ কেলেঙ্কারির পর এফডিআই থেকে তৃণমূল সমর্থন প্রত্যাহার করলে সেই এফডিআই তৃণমূলের কর্মীরা খায় না মাথায় দেয় তাও জানে না। তৃণমূল এফডিআই থেকে ক্ষমতার থেকে সমর্থন প্রত্যাহার করে। আমরা দেখলাম 2014 সালে আমাদের দেশের যারা কর্পোরেট, যারা কর্পোরেট পুঁজি, যারা একসময় দেশের তৎকালীন কংগ্রেসকে সমর্থন দিয়েছিল, তারা আমাদের দেশের বহু প্রধানমন্ত্রী হিসাবে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রীকে, তার দাড়ির দৈর্ঘ্য কত হবে, তিনি তার পাঞ্জাবি কোন রঙের পরবেন, তিনি তার পাঞ্জাবির ডান দিকে না বাঁ দিকে গোলাপ ফুলটা পদ্ম ফুলটা লাগাবেন, তিনি ভাইও আর দেখেনও কতবার বলবেন, আর মিত্র কতবার বলবেন, তার যে স্ক্রিপ্ট রেডি করে দিয়েছিল যে কর্পোরেট, সেই কর্পোরেট আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর আপনারা জানবেন, আপনি রিলায়েন্সের কর্ণধার ধীরুভাই আম্বানিকে জানতেই পারেন। আপনি জানতেই পারেন ধীরুভাই আম্বানির 2 ছেলে অনিল আম্বানি আর মুকেশ আম্বানি। আপনি জানতে পারেন গোয়েঙ্কা, মফতলাল, ঝুনঝুনওয়ালা, আপনি জানতে পারেন টাটা, অনেক নাম আপনি জানেন আমাদের ভারতের বড় বড় কর্পোরেট পুঁজিপতিদের। কিন্তু 2014 সালের আগে আপনার কাছে না জানা একটা নামের নাম হচ্ছে গৌতম আদানি।
আপনি আদানি গ্রুপ, আদানি ইন্ডাস্ট্রির নাম আপনি শোনেননি 2014 সালের আগে। আপনি জানেন না আদানি খাই না মাথায় দেয়। কিন্তু আপনি যদি দেখেন গত পরশুদিন সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধনী ব্যক্তির নাম হচ্ছে গৌতম আদানি। সারা পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তির নাম গৌতম আদানি। গুজরাটের একজন ব্যবসায়ী 2014 সালে গুজরাট থেকে হয়ে আসা আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ফুলে ফেপে ওঠা মানুষের নাম গৌতম আদানি। আমরা জানি আমাদের দেশে 2019 সালের রিপোর্ট অনুযায়ী গত 45 বছরে বেকারের সীমা সর্বোচ্চ ছিল আমাদের দেশে 2019 সালে। গত 45 বছরে এত বেশি বেকার আমাদের ভারতে কোনদিন হয়নি। 19 সাল 20 সালের মধ্যে ছিল 45 বছরের সর্বোচ্চ। আর 20 সালে আমাদের রাজ্যে, আমাদের দেশে প্রথম হচ্ছে জনতা কারফিউ, আর তারপর লকডাউন ঘোষণা করবার পর আমাদের দেশের যারা অতিথি শ্রমিক, যারা বাইরের রাজ্যে যায়, বাইরের রাজ্য থেকে আমাদের রাজ্যে আসে শুধুমাত্র সম্পদ উৎপাদন করবার জন্য, যারা সারা দিন ঘাম ফেলে, রক্ত ঘাম এক করে, যারা হচ্ছে পরিযায়ী শ্রমিক বলে আমরা যারা চিনি যাদেরকে, তারা তখন লকডাউনে বাড়ি ফিরতে পারেনি, লকডাউনে গাড়ি পায়নি। সারা বছরের সঞ্চিত অর্থ দিয়ে কেউ কেউ গাড়ি ভাড়া করেছে। আর আমরা বামপন্থীরা যখন মিটিং করেছি, যখন বারবার প্রশাসনকে জানিয়েছি ওদেরকে ফেরানোর ব্যবস্থা করা হোক, তখন আমাদের দেশের সরকার ওদের জন্য ট্রেনের ভর্তুকির টিকিটের টাকা দিতে রাজি হয়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো ওদেরকে করোনা স্পেশাল বলেছিল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে যত আলোচনা কম করা যাবে তত নিজেদের ক্ষেত্রে ভালো। এই সরকার তখন পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করেনি। এই সরকার তখন পরিযায়ী শ্রমিকদের আর্থিক সুরক্ষার প্রশ্নে নির্বিকার ছিল। আর আমরা দেখলাম 19 সালে আমাদের দেশের পরিযায়ী শ্রমিকের কথা বাদ দিন, দেশের বেকারি সীমা হচ্ছে 45 বছরের সর্বোচ্চ। আর নতুন করে রিপোর্ট যা বেরোচ্ছে 2020, 2021 পরপর 2 বছর লকডাউনে আমাদের দেশের নতুন করে 19 কোটি জন যারা কাজ করতেন, এর আগে 45 বছরে বেকারি ছিল, মানে বেকার ছিল ঠিক আছে, নতুন করে প্রায় 19 কোটি জন নতুন করে কাজ হারালেন এই করোনা লকডাউনের মধ্যে দিয়ে। যখন করোনা লকডাউনের মধ্যে দিয়ে আপনি বাড়ি থেকে বেরোতে পারছিলেন না, যখন করোনা লকডাউনের মধ্যে দিয়ে আপনি বাড়িতে কি খাবেন খুঁজে পাচ্ছিলেন না, তখন আমাদের দেশে করোনার শুরুতে আমাদের দেশের প্রধানমন্ত্রী যাদের চামচাগিরি, যাদের দালালি করে সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমাদের এ দেশে আহমেদাবাদে, গুজরাটে ঢুকিয়ে, গুজরাটের যেই অংশে বস্তিবাসী মানুষ আছে যাদের অবস্থা সত্যিই খারাপ, যে বিজেপি সারা দেশে গুজরাট মডেলের নাম করে এক অংশের বড় লোকদের বড় বড় বিল্ডিং দেখাতে চায়, আর একদিকে ঝোপারপট্টি বস্তিবাসীদেরকে পাঁচিল দিয়ে ঢেকে দিতে চায়। সেই গুজরাটে এসছিলেন সেই সময় নমস্তে ট্রাম্প করা হয়েছিল, আপনাদের মনে থাকবার কথা। আর নমস্তে ট্রাম্প করবার কয়েকদিন পরে আমাদের দেশের মধ্যে হচ্ছে লাগু হয়েছিল জনতা কারফিউ। আর আমাদের দেশের এমসিআর খুব এক কথাই বলেছে যে আমাদের গুজরাটে সেই সময় 40% সংক্রমণ বেড়েছিল হচ্ছে ওই নমস্তে ট্রাম্প প্রোগ্রাম করবার জন্য। আপনি যখন বাড়ি থেকে বেরোতে পারছিলেন না, আপনি যখন বাড়িতে বসে ভাবছিলেন কি খাবো, তখন আমাদের দেশের সরকার দেশের মানুষের কথা না ভেবে তারা মধ্যপ্রদেশের কংগ্রেসের নির্বাচিত বিধানসভার বিধায়কদের ঘরের মধ্যে এনে কিনে নিয়ে ওখানে রাতারাতি টাকা দিয়ে বিজেপি সরকার বলেছিল। শিবরাজ সিং চৌহানকে ওখানে আবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনি যখন বাড়ি থেকে বেরোতে পারছিলেন না, ভাবছিলেন কিভাবে খাবো, তখন আমাদের সরকার দিল্লিতে দাঁড়িয়ে জেএনইউ ছাত্রদের উপর আক্রমণ চালিয়েছিল। আপনি যখন ভেবেছিলেন করোনার সামনে বাড়ি থেকে বেরোতে পারবো না, করোনা হবে, মারা যাবে, তখন আমাদের ভারতে কর্পোরেট সংস্থার গৌতম আদানি আর মুকেশ আম্বানি ক্ষমতার যা অর্থ তার 400 গুণ বৃদ্ধি হয়েছিল ওই করোনা লকডাউনে।
আমাদের দেশের এক অংশের বড় লোক মানুষ তাদের সম্পত্তি প্রত্যেক দিন বাড়ছে, আর এক অংশের গরিব মানুষের প্রত্যেক দিন সম্পত্তি কমছে। আপনি যদি রিপোর্ট জানতে চান তাহলে বলতে পারি আমাদের দেশের এই মুহূর্তে ৭৩% সম্পদ, সারা দেশের যে সম্পদটা ৭৩% হচ্ছে দেশের ১% মানুষের হাতে, আর দেশের ২৭% সম্পদ দেশের ৯৯% মানুষের হাতে। এই আর্থিক বৈষম্য, এই আর্থিক অনটনের মধ্যে আপনার কাছে কাজের অধিকার, আপনার যোগ্যতা অনুযায়ী কাজের অধিকারের প্রশ্ন আপনাকে ভুলিয়ে দিতে চাইছে আমাদের কেন্দ্রের সরকার, আমাদের রাজ্যের সরকার। আপনার কাছে প্রত্যেক দিন তৈরি করা হচ্ছে এমন একটা কথা, যাতে আপনাকে যদি ওই সারাদিন মন্ডা মিঠাই বা পেট পুড়ে 3 বার ভাত খাওয়ার বদলে যখন 5 দিন আপনি না খাওয়ার পরে 6 দিনের বেলা যখন আপনি মরতে যাবেন, তখন এক টুকরো রুটি আপনার কাছে ফেলে দেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে আমি আছি বলে তুই এক টুকরো রুটি পাচ্ছিস, আমি না থাকলে তোকে 6 নম্বর দিনে মরতে হতো। আমাদের কেন্দ্র এবং আমাদের রাজ্যের সরকার করোনা লকডাউনে আমরা বারংবার বলবার সত্ত্বেও আমাদের কেন্দ্রের সরকার সেই সময় প্রত্যেক পরিবারের সদস্য কিছু 10 কেজি খাদ্যশস্যের ব্যবস্থা করেন, এখন দিচ্ছে। বারংবার মিছিল মিটিং করা হয়েছে বামপন্থীদের পক্ষ থেকে, প্রত্যেক পরিবারের সদস্য কিছু 10 কেজি খাদ্যশস্য দিতে হবে। বারবার বলা হয়েছে গরিব পরিবারকে, আয়করহীন পরিবারকে তাদের হচ্ছে মাসিক ৭,৫০০ টাকা দেওয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে করোনা লকডাউনে। আপনারা জানবেন যে গৌতম আদানির কথা আমি এতক্ষণ বলছিলাম, এরকম গৌতম আদানি, আম্বানি, মফতলাল, গোয়েঙ্কা, ঝুনঝুনওয়ালা এরকম লোক ভারতের ১০,৭৩,০০০ কোটি টাকার ব্যাংক ঋণ নিয়ে এখন অব্দি দেশে বসে আছে। আমাদের দেশের বড় বড় ব্যাংকিং সংস্থা, সেই ব্যাংকিং সংস্থাকে প্রত্যেক দিন ঘাটায় আরো বেশি নিঃশ্বাস দিকে ফেলে দিতে চাইছে আমাদের বড় বড় কর্পোরেটরা। এই ব্যাংকিং সেক্টরগুলোকে আত্মনির্ভরতার পথ থেকে সরিয়ে দিয়ে প্রত্যেক দিন এদেরকে দেউলিয়া করে দেওয়ার মধ্যে দিয়ে প্রত্যেক দিন কর্পোরেটদের সম্পত্তি বৃদ্ধির কারিগর হচ্ছে আমাদের দেশের সরকার। আর এই সরকার, এই কর্পোরেটরা যারা ব্যাংকের টাকা নিয়েছে ঋণ হিসাবে, এই ঋণ নেওয়ার পর যদি পালিয়ে যায়, তার ব্যবস্থা করতে চাইছে আমাদের সরকার। তার জন্য এফআরডিআই বিল আনতে চেয়েছিলেন না। এই এফআরডিআই বিলের মধ্যে দিয়ে ব্যাংকিং সেক্টর যদি দেউলিয়া হয়ে যায়, তার দায়িত্ব সরকার নেবে না। দেশের সম্মিলিত মানুষের প্রতিরোধে এফআরডিআই বাতিল হয়েছে। দেশের মানুষের টাকা ব্যাংকে গচ্ছিত, সেই টাকাকে বড় বড় কর্পোরেটদের ব্যবসার কাজে পুঁজির স্বার্থে তুলে দেওয়ার নাম হচ্ছে আমাদের দেশের সরকার। এই সরকার বিজেপিকে আরএসএস চালায়, যে আরএসএস 1925 সালে তৈরি হওয়ার পর থেকে আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের পক্ষে ভূমিকা নিয়েছিল, যে আরএসএস এর অন্যতম প্রতিষ্ঠাতা সাভারকার, মানে আমরা যে সাভারকারকে বলছি সেই সাভারকার না, তার দাদা। আমরা তো বিনায়ক সাভারকারকে চিনি, তার দাদা আরএসএস এর অন্যতম প্রতিষ্ঠাতা। সেই সাভারকারও পরবর্তীতে আরএসএস এর লোক, যে সাভারকার কালাপানির জেল থেকে মুচলেখা দিয়ে ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়ে বেরিয়ে এসেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ না করবার অঙ্গীকার নিয়ে। যে আরএসএস এর তৎকালীন নেতা, মানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই সময় গদর পার্টি, মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা বিপ্লবী ভূমিকা অংশগ্রহণ করেছিল, সেই গদর পার্টির লোকদের নাম যারা ব্রিটিশদের কাছে তুলে দিয়েছিল, তার নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। যে আরএসএস যার প্রতিষ্ঠাতা মহাদেব সদাশিব গোলওয়ালকর, যিনি মনে করতেন এবং তার লেখা যে দ্য ইন্টারনাল এনিমি, মানে ভারতের অভ্যন্তরীণ শত্রু, তিনি লিখেছেন এবং বলেছেন যে হে হিন্দু, তোমরা নিজেদের মধ্যে যুদ্ধ করে, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেদের শক্তি ক্ষয় করো না, তোমরা নিজেদের শক্তি সঞ্চয় করো, কারণ তোমার প্রধান শত্রু কি? ব্রিটিশ, খ্রিস্টান এবং কমিউনিস্টরা, মুসলিম, খ্রিস্টান এবং কমিউনিস্টরা, যারা প্রথমেই নিজেরা কমিউনিস্টদেরকে
দেশের এবং নিজেদেরকে প্রধান শত্রু হিসেবে বিবেচনা করেছিল, সেই রাজ্যে সেই দেশের তাদের উত্তরসূরি বিজেপি এ রাজ্যে মানুষকে বোকা বানানোর জন্য বলতে চাইছে আগেরাম পরে বাম। আর আমরা দেখছি যারা বলছিল আগেরাম পরে বাম, সেই দলে বিজেপি নেতাগুলো গিয়েছে ভিড় করেছে। এই অঞ্চলের তৃণমূল কংগ্রেস যারা হয়তো এখানেও কিছুদিন আগে সভা করেছে, কেন্দ্রীয় সংস্থা মানে ইডি সিবিআই কে রাজনৈতিক স্বার্থে নাকি তৃণমূল কংগ্রেস বলছে যে ব্যবহার করছে বিজেপি রাজনৈতিক স্বার্থে। আমাদের প্রশ্ন থাকবে না? আমরা প্রশ্ন করবো না বামপন্থীরা যে কেন তৃণমূল কংগ্রেস জানা সত্ত্বেও এ রাজ্যের বুকে সিআইডি কে কাজে লাগাচ্ছে না শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করবার জন্য? কেন আমরা প্রশ্ন করবো না? এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এ রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, এই দুটো দল শুধুমাত্র চাকরি পরীক্ষার দুর্নীতিতে আটকে আছে। কেন আমরা জানতে চাইবো না সারদা নারদা ঘটনায় যারা রাজ্যের নেতা মন্ত্রীরা জড়িত তাদের কবে গ্রেপ্তারের ব্যবস্থায় সরকার করবে? দুই সরকার করবে না। কারণ এই দুটো ঘটনায় আমাদের রাজ্যে আমরা প্রত্যেকে জানি বিজেপির বর্তমানে যারা নেতা মানে তৎকালীন তৃণমূলের নেতা সবাই এই দুটো ঘটনার সঙ্গে জড়িত। এই দুটো রাজনৈতিক দল আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন মানুষকে বিভাজিত করে মানুষের ঐক্য রুটি প্রশ্নে কাজের ঐক্যকে ভেঙে দিয়ে ধর্ম জাতপাতের ঐক্যে ভাঙার চেষ্টা করছে এবং ভাঙবার মধ্যে দিয়ে তারা আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই বর্ডার সংলগ্ন জায়গা, ওই পাশে বাংলাদেশ, আমরা বর্ডার সংলগ্ন জায়গা এখানে বলবার চেষ্টা হচ্ছে যেখানে এনআরসি হবে, সারা দেশে লাগু করবার চেষ্টা করছে। এনআরসি হবে কি? এনআরসি আমাদের আপনাদের কাছে বলতে চাইছি, এনআরসি হচ্ছে তিনটে ধাপ। এনআরসি মানে একবার এনআরসি না, এনআরসি মানে হচ্ছে প্রথমে এনপিআর, এনপিআর এর পর এনআরসি, তারপর সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। মাঝে এনআরসি দেশের মানুষের সংগঠিত প্রতিবাদ, এনআরসি চলে গেছে, এনআরসি বন্ধ হয়ে যাওয়ার কথা। আবার ভোট আসছে, বর্ডার এলাকায় আবার প্রকাশ্যে বিজেপি বলবার চেষ্টা করছে এনআরসি হবে। আর আমরা বামপন্থীরা বলতে চাইছি এনআরসি মানে কি? এনআরসি মানে আপনার এখানে এনআরসি হওয়া মানে প্রথমে এনপিআর হওয়া, এনপিআর হওয়া মানে আপনার ডি ভোটারে আপনাকে পর্যবেসিত করা, ডাউটফুল ভোটার। কখন হবেন আপনি ডাউটফুল ভোটার? আপনাকে 1971 সালের আগের কাগজ, এখানে থাকবার কাগজ আপনাকে দেখা যাবে। 1971 সালের আগে আপনি যদি ওইখানে থাকেন, বাংলাদেশে থাকেন, তাহলে আপনি ডি ভোটার হবেন। ডি ভোটার হবেন না কখন? যদি আপনি বাংলাদেশের যেখানে থাকতেন সেখানে স্থানীয় যদি যে থানা ছিল সে থানায় আপনি নিশ্চয়ই ওখানে রাজনৈতিক মানে ধর্মীয় কারণে হিংসার কারণে এখানে চলে এসছেন, তাহলে সেই হিংসার ঘটনার আপনি যা অভিযোগ নথিভুক্ত করেছিলেন সেই অভিযোগের প্রমাণপত্র আপনার থেকে এখানে এসে জমা দিতে হবে। 1971 সাল মানে 50 বছর আগেকার আপনার পূর্বপুরুষেরা বলতে গেলে বাংলাদেশের হিংসার ঘটনায় চলে এসছেন, তার সরকারি নথি আপনার কাছে চাইবে, দিতে পারবেন না। আপনি ডি ভোটার মানে আপনি ডাউটফুল ভোটার চিহ্নিত হবেন। ডাউটফুল ভোটার হওয়ার পরে আপনি হচ্ছে এনআরসিতে আপনার নাম বাদ যাবে, আপনি ভারতের নাগরিক থাকবেন না। ভারতের নাগরিক আপনি থাকবেন না মানে আপনি এখানে মুখ্যমন্ত্রী অধিকারীকে হোক, জগন্নাথ সরকারকে হোক বা যাকে আপনি ভোট দিয়ে জিতিয়েছেন, আপনি এখনো ভোটার না এনআরসি হওয়ার পর। তারপর এনআরসি হওয়ার পর হিন্দু খ্রিস্টান জৈন পারসিক সবাই হচ্ছে সি এর মধ্যে দিয়ে সিটিজেনশিপ মানে নাগরিকত্ব পাবে, আর মুসলিমরা পাবে না। যাক, সেটা বিরোধিতা করেছি আমরা, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনাকে এনআরসির পর সি এর মধ্যে সময় আপনাকে আমাদের দেশের সরকার ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। যেরকম একই স্বপ্ন দেখিয়ে আমাদের দেশের আসামে 14 লক্ষ মানুষের মধ্যে 10 লক্ষ মানুষ যারা হিন্দু মানুষ যাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছিল এখানকার বিজেপি সরকার, একই রকম ভাবে এনআরসিতে আপনার নাম বাদ যাবার পরে সিএতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হওয়ার পর ওই কয়েকদিন আপনাকে কাটাতে হবে আমাদের রাজ্যের সরকারের তৈরি করা জেলখানা, যার নাম হচ্ছে ডিটেনশন ক্যাম্প। তাই এই এনআরসির বিরুদ্ধে সম্মিলিত আন্দোলন করবার দিন আছে। আর যে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের রূপে বলবার চেষ্টা করছে এনআরসির দিনে বিরোধী, মনে করিয়ে দিতে চাই
বিধানসভা অভিযান, বিধানসভা অধিবেশন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী বিধানসভা স্পিকারের মুখে এতগুলো কাগজের বান্ডিল ছুঁড়ে মেরে বলেছিল এই সব অবৈধ ভোটারদের সিপিএম এর রাজ্যে ঢুকিয়ে ভোটে জেতানো হচ্ছে সিপিএম কে দিয়ে। মানে আমাদের রাজ্য, আমাদের রাজ্য মানে এখানকার মানুষের, মানে বাংলাদেশে তাদের আদি বাড়ি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে আমাদের এখানকার মানুষের ঐতিহ্যবাহী সংগ্রামের ভূমিকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে আমাদের এখানকার মানুষের চোখের জল। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধ মানে আমার মুক্তিযুদ্ধ বলে আমরা যারা মনে করেছি। মানুষকে ভাগ করা হচ্ছে, বাংলাদেশের জাতপাতের বিভাজন, ধর্মের বিভাজনের নাম করে যখন এই পাশে চলে এসছে মানুষ উদ্বাস্তু শিবিরে, বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে উদ্বাস্তু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, লাল ঝান্ডা বুঝে কলোনি তৈরি করছে, কলোনিতে গ্রাম বসিয়েছে, পাড়া বসিয়েছে। আমাদের এখানকার কুপার ক্যাম্প, আমাদের বগুলা, আমাদের তাহেরপুর, বামপন্থীদের তৈরি করা কলোনি, সেই কলোনিতে পরবর্তীতে পাট্টা দেওয়া হয়েছে, মানুষকে থাকবার ব্যবস্থা করেছে যে বামপন্থীরা সেই ঐতিহ্যকে ভুলে দিয়ে, সেই ঐতিহ্যকে মুছে দিয়ে, ইতিহাসকে ধ্বংস করে দিয়ে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মানুষকে ভুল পথে পরিচালনা করবার ব্যবস্থা করছে। এর বিরুদ্ধে আপনারা সংগঠিত হবেন এবং আগামী দিনের যে পঞ্চায়েতের লড়াই, যে পঞ্চায়েতের লড়াইয়ের জন্য গত 16 তারিখে আমরা কৃষ্ণনগর অভিযানে গেছিলাম, বিয়ে অফিস অভিযানে গেছিলাম, 20 তারিখে যাব কলকাতা ধর্মতলার সমাবেশ, তারপর দেবী পক্ষের সূচনা। দেবী পক্ষের সূচনা মমতাকে ঠেকাতে পারবে না, মমতা দেবী না, মমতা অসুর। দেবী পক্ষের সূচনার পর দেবী পক্ষ শেষ হবে, তারপর আমাদের রাজ্যে আরেকবার নবান্ন হোক, সে নবান্ন অভিযান হোক, আর রাজভবন হোক, আর বিধানসভা অভিযান হোক, তার প্রস্তুতির অপেক্ষা সারা রাজ্যের জনগণ দেখবে। আমাদের রাজ্যের নতুন ভোর, যে নতুন ভোর 1977 সালে বামপন্থীরা এনেছিল, সেই আরেকবার নতুন ভোর আনবার প্রতীক্ষা আমরা তৈরি করব। এই বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জিন্দাবাদ, জিন্দাবাদ, জয় শ্রীরাম।